হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর প্রথম অধ্যায়, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। প্রথম অধ্যায়ের ইউনিট যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, অর্থাৎ জীবদেহের ভৌত সমন্বয় সাধন স্নায়ুতন্ত্র, তার মধ্যে আছে প্রতিবর্ধক ক্রিয়া, সেটা সম্বন্ধে আমরা আজকে জানবো। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত চাপ, ক্লাস 10 এর। তাহলে প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ এই সম্বন্ধে আজকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে দেখো, প্রাণীদেহের কি হয়, বহিস্থ উদ্দীপনে সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে থাকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। এইবার যে সমস্ত ক্রিয়াগুলো খুবই তাৎক্ষণিক ঘটে, খুবই তাৎক্ষণিকভাবে হয় এবং যেখানে মস্তিষ্ক কাজ করে না, অর্থাৎ মস্তিষ্কের নিয়ন্ত্রণাধীন ছাড়াই সুষমার নিয়ন্ত্রণাধীনে, তাহলে যে সমস্ত ক্রিয়াগুলো খুবই তাৎক্ষণিক এবং মস্তিষ্কের নিয়ন্ত্রণাধীনে ছাড়াই সুষমা কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই সমস্ত ক্রিয়াগুলিকে বলা হয়ে থাকে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়া বলতে আমরা কি বুঝলাম? তাহলে যেগুলো খুবই তাৎক্ষণিক এবং মস্তিষ্কের সাহায্য ছাড়াই সুষমা কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেইগুলোকে বলা হয়ে থাকে প্রতিবর্ত ক্রিয়া। এবং এই প্রতিবর্ত ক্রিয়াটা যে পথের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে প্রতিবর্ত পথ। তাহলে চলো, কি বললাম, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রাণীদেহের বিভিন্ন উদ্দীপনার প্রভাবে, তাহলে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলবো? প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনা, প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনা ঠিক আছে, নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে কি হবে? উদ্দীপিত হবে। উদ্দীপনার প্রভাবে যে উদ্দীপনা, তাহলে উদ্দীপনার প্রভাবে কি হবে? যে উদ্দীপিত হবে, যে স্বতঃস্ফূর্ত, মানে খুবই তাড়াতাড়ি স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক উদ্দীপনার সৃষ্টি হয়, তাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। বুঝা গেল? তাহলে প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝে? প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনা, তোমার ইচ্ছা মতো বলবে, প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনা মস্তিষ্কর সাহায্য ছাড়াই শুধুমাত্র সুষমা কাণ্ডের দ্বারা যে তাৎক্ষণিক এবং স্বতঃস্ফূর্ত অনৈচ্ছিক পেশি, এটা ঐচ্ছিক পেশি নয়, অনৈচ্ছিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাকে বলা হয়ে থাকে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এই প্রতিবর্ত ক্রিয়া কিরকম? যেমন তুমি বসে আছো, হট করে তোমার গায়ে কোথাও যদি মশা বসে, তখন কি করবে? মশাটা মারার জন্য হাতটা আমার সেই দিকে চলে যাবে। এই যে তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক, এবং তোমার ইচ্ছা থাকলেও যাবে, না থাকলেও যাবে, তাৎক্ষণিক ভাবে এটা কাজ করছে। অথবা তুমি কোথাও গরম একটা কিছু জিনিস আছে, হট করে হাত দিলে সেখান থেকে কি হবে? হাতটা সরে আসবে।
তারপরে তোমার চলার পথে যদি তোমার পায়ে যদি কাঁটা ফোটে তাহলে কি হয়, পাটা সঙ্গে সঙ্গে অন্যদিকে ফেলবে, সেই জায়গায় আর ফেলবে না। এই যে তাৎক্ষণিক এবং খুব দ্রুত যে একটা কাজ ঘটে থাকে তাকে বলা হয়ে থাকে প্রতিবর্ত ক্রিয়া। তারপরে হচ্ছে তোমার চোখে যদি আলো পড়ে তাহলে চোখের পাতাগুলো কি হয়, আপনা আপনি বন্ধ হয়ে যায়। এইগুলো সমস্ত কিছুই হচ্ছে তাৎক্ষণিক এবং এগুলোকে বলা হয়ে থাকে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্যটা কি? তাহলে বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, এটা প্রতিবর্ত ক্রিয়া একটা হচ্ছে অনৈচ্ছিক। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়াটা কি হচ্ছে, অনৈচ্ছিক। এবার প্রতিবর্ত ক্রিয়াটা সাধারণত মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে থাকে। 2 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়া ঘটে থাকে। তাহলে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা সাধারণত সুষুম্না কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বেশিরভাগই প্রতিবর্ত ক্রিয়া 3 নম্বর, বেশিরভাগই প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। সুষুম্না কাণ্ড দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। তাহলে কি কি হলো প্রতিবর্ত ক্রিয়া, একটা অনৈচ্ছিক, এটা আবার তাৎক্ষণিক দিতে পারো, স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। তাহলে হচ্ছে 4 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া তাৎক্ষণিক, খুব তাড়াতাড়ি ঘটে। ঠিক আছে, এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে কি দেখলাম, প্রতিবর্ত ক্রিয়াটা সাধারণত অনৈচ্ছিক। 2 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের দ্বারা ঘটে থাকে না, সুষুম্না কাণ্ডের দ্বারা ঘটে থাকে। প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে খুবই তাৎক্ষণিক হয়ে থাকে। এই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া গেল। এইবার প্রতিবর্ত ক্রিয়াকে সাধারণত হচ্ছে ভাগ করা হয়ে থাকে, কটি ভাগে ভাগ করা হয়ে থাকে? তাহলে প্রতিবর্ত ক্রিয়াকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্তাধীন বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে শর্ত নিরপেক্ষ বা, তাহলে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্তাধীন মানে শর্ত সাপেক্ষ, ঠিক আছে, শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বা এর আর একটা নাম আছে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, আর একটা হচ্ছে শর্ত ছাড়া, যেটাকে বলা হয়ে থাকে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্রতিবর্ত ক্রিয়াকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, আর এটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। আমরা পড়বো এবার শর্তগত বা প্রতিবর্ত ক্রিয়া কাকে বলবো। যে প্রতিবর্ত ক্রিয়া প্রাণী সাধারণত জন্মসূত্রে লাভ করে না, বারংবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। তাহলে যে প্রতিবর্ত ক্রিয়াগুলি সাধারণত প্রাণী জন্মগতভাবে লাভ করে না, অর্থাৎ জন্ম থেকেই প্রাপ্ত থাকে না, বারংবার অনুশীলন করতে 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 তারপরে তার মধ্যে সেই প্রতিবর্ত ক্রিয়াটা কি হয়, অর্জিত সঞ্চালিত হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। তাহলে কি বলবো, তাহলে যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত সূত্রে লাভ করে না, যেসব প্রতিবর্ত ক্রিয়া
প্রতিবর্ত ক্রিয়া জন্মগতভাবে লাভ করে না বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, তাকে বলা হয় অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, বুঝা গেল? তাহলে কি হয়, জন্মগত সূত্রে লাভ করে না, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জন করে থাকে, সেই জন্য একে বলা হয়ে থাকে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এর বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে, 1 নম্বর হচ্ছে জন্মগত সূত্রে লাভ করে না। বৈশিষ্ট্যগুলো মনে রাখলে তোমরা সহজেই এই সংজ্ঞাটাকে লিখতে পারবে। তাহলে 1 নম্বর হচ্ছে জন্মগত সূত্রে লাভ করে না, ঠিক আছে? বারবার অর্জন করতে হয়, অনুশীলন করতে হয়। তাহলে এটা কিসের? জন্মের পর সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে জন্মের পর সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে জন্মের পর সৃষ্টি হয়ে থাকে। এটা কি হয়? বারবার অনুশীলন বা অভ্যাসের দ্বারা। 3 নম্বর হচ্ছে বারবার অনুশীলন বা অভ্যাসের দ্বারা অর্জিত হয়। ঠিক আছে? এই হচ্ছে এর বৈশিষ্ট্য। এগুলো দেখো পরপর যদি আমরা সাজিয়ে দিই তাহলে সংজ্ঞাটা চলে আসবে। যেরকম কি কি, তাহলে আমরা এক্সাম্পল হিসাবে আরো বৈশিষ্ট্য হতে পারে, আমি উপরে লিখে দিচ্ছি। বারবার অনুশীলন হলো, তারপরে কি হয়, অনভ্যাসের দ্বারা পরিবর্তন বা বিলোপ সাধন হয়ে থাকে। যদি এটা আমরা না করতে থাকি, ধরো একটা জিনিস আমরা শিখেছি, সেটা যদি আমরা পর যদি অনুশীলন না করি, তাহলে একটা সময় দেখবে ভুলে গেছি, কারণ অভ্যাস করি না, সেই জন্য আমরা সেটা ভুলে গেছি। তাহলে এটা কি হয়? অনভ্যাসের দ্বারা এর পরিবর্তন সাধন হয়। 4 নম্বর কি হবে? অনভ্যাসের দ্বারা এর পরিবর্তন সাধন হয়। ঠিক আছে? পরিবর্তন সাধন হয়ে থাকে। আর এটা একটা জটিল প্রক্রিয়া। ইহা একটি জটিল প্রক্রিয়া। হলো 6 নম্বর, ইহা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ না, এটা সাধারণত মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত কোথায়? গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা হচ্ছে গুরু মস্তিষ্কের সাহায্য করে। তাহলে গুরু মস্তিষ্কের সাহায্যে পরিচালিত হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গুরু মস্তিষ্কের সাহায্য প্রয়োজন। যেমন কি কি, তাহলে আমরা এর সম্বন্ধে জানলাম যে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি, অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য এবং এক্সাম্পল দেখবো কি কি। যেমন হচ্ছে শিশুর হাঁটতে শেখা। শিশু যখন দেখো, শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা হাঁটতে পারে না, তাহলে কি হয়? বারবার সেটাকে অর্জন করতে হয়। অর্থাৎ দেখবে শিশুরা হাঁটতে গিয়ে প্রথম অবস্থায় পড়ে যায়, আবার কিছু ধরে দাঁড়ায়, তারপর আবার হাঁটতে শুরু করে, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, তাহলে বারবার অনুসরণ করছে, তাহলে কি হয়? শিশুর হাঁটতে শেখা। তাহলে উদাহরণ হচ্ছে শিশুর হাঁটতে শেখা, শিশুর হাঁটতে শেখা। তারপরে কথা বলতে শেখা, কথা
বলতে শেখা, ঠিক আছে? তাহলে কথা বলতে শেখা, তারপরে সাইকেল চালানো, সাঁতার কাটা, সাইকেল চালানো, সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়াটা যেহেতু অর্জন করতে হয়, এই সম্বন্ধে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে, ইনি ছিলেন একজন রাশিয়ার বিজ্ঞানী। তাহলে এই সম্বন্ধে একজন রাশিয়ার বিজ্ঞানী, তার নাম হচ্ছে আইভান প্যাভলভ। তিনি একটি পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষাটা? সাধারণত যে এটা অর্জনের মাধ্যমে হয়, সে তার উপরে একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় তিনি একটি কুকুরকে প্রত্যেকদিন খাবার দিতেন, এবং খাবার দেওয়ার আগের মুহূর্তে, অর্থাৎ যখন খাবার দিতে যাবে তার আগে কি হতো, একটা ঘন্টার ধ্বনি দিত। ঘন্টার ধ্বনি দেওয়ার পরে তাকে খাবারটা দেওয়া হতো। এইভাবে হচ্ছে তাকে খাবার দেওয়ার আগে ঘন্টার ধ্বনি দিত। এইভাবে কয়েক মাস চলার পরে একটা টাইমে এসে তিনি দেখলেন যে খাবার দিল না, শুধুমাত্র ঘন্টার ধ্বনি দিল। তখন তিনি কুকুরটার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলেন এবং দেখলেন যে কুকুরটা সাধারণত জিভ থেকে লালা ক্ষরণ হচ্ছে, শুধুমাত্র ঘন্টার ধ্বনির শুনেই তার জিভ থেকে লালা ক্ষরণ হচ্ছে। অর্থাৎ কুকুরটা বুঝতে পারছে যে তাকে খাদ্য এবার খাবার দেবে, সেই জন্য সে কি করছে, লালা ক্ষরণ করছে। তাহলে এটা বারংবার অনুশীলন বা অভ্যাসের দ্বারা অর্জন করা হয়েছে। এর উপরে বিজ্ঞানী আইভান প্যাভলভ এই পরীক্ষাটা করেছিল। তাহলে বিজ্ঞানী আইভান প্যাভলভের এই পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় যে কোনো কিছুকে সাধারণত বারবার অনুশীলন করলে সেটা একটা পর্যায়ে বা রপ্ত হয়ে যায়। তার পরবর্তীকালে আর একটা প্রতিবর্ত ক্রিয়া দেখব, সেটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ যে প্রতিবর্ত ক্রিয়াটা সাধারণত জন্ম থেকে জন্মসূত্রেই প্রাপ্ত। তাহলে যেসব প্রতিবর্ত ক্রিয়া প্রাণী জন্মসূত্রে লাভ করে, তাহলে যেসব প্রতিবর্ত ক্রিয়া, যেসব প্রতিবর্ত ক্রিয়া ক্রিয়া জন্মসূত্রে লাভ করে, জন্মসূত্রে লাভ করে, ঠিক আছে? এটা হচ্ছে জন্মসূত্রে লাভ করে অভ্যাস বা অনাভ্যাসের দ্বারা, অভ্যাস বা অনাভ্যাসের দ্বারা এর বিলাপ সাধন হয় না, এর দ্বারা এর বিলোপ, বিলোপ সাধন হয় না, ঠিক আছে? এর বিলোপ সাধন হয় না এবং শর্তাধীন নয়, ও শর্তাধীন নয়, যা সুষমা কাণ্ড দ্বারা, সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হয়, তাকে বলা হয় হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে জন্মসূত্র থেকেই প্রাপ্ত। যেরকম শিশু কি হয়, জন্মাবার সঙ্গে সঙ্গে তার মাতৃস্তন দুগ্ধ পান করার জন্য চিৎকার করে ওঠে, এটা হচ্ছে একটা জন্মগত অভ্যাসের ফলে। তাহলে কি বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীর জন্মসূত্রে লাভ করে। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, প্রাণী জন্মসূত্রে লাভ করে। তাহলে প্রাণী জন্মসূত্রে লাভ করে থাকে, অর্থাৎ জন্ম থেকেই প্রাপ্ত হয়ে থাকে। অভ্যাস বা অনভ্যাসের দ্বারা শর্তের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর হচ্ছে অভ্যাস বা অনাভ্যাসের দ্বারা, ভাসের দ্বারা এর
শর্তের কোনো পরিবর্তন হয় না, শর্তের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে অভ্যাস বা অনভ্যাস, যেমন তুমি কি হয়েছে, সাধারণত যখন জন্মগ্রহণ করেছো তখন থেকে তোমার খাবার এর প্রতি অর্থাৎ খাবার খাওয়ার জন্য আকৃষ্ট হয়েছো, সেটা এবার তুমি যদি না অভ্যাস করো তাহলে কি ভুলে যাবে যে খাবার সাধারণত মুখ দিয়ে খেতে হয়, সেটা কি ভুলে যাবে? কখনোই ভুলবে না। এটা হচ্ছে সাধারণত জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। আর কি হয়, এটা প্রতিবর্ত চাপটা হচ্ছে সরল প্রকৃতির, আগেরটা ছিল জটিল আর এটা হচ্ছে সরল প্রকৃতির। তাহলে হচ্ছে সরল প্রকৃতির, এটা হচ্ছে সরল প্রকৃতি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সরল প্রকৃতি। উদাহরণ কি? তাহলে উদাহরণ দেখো কোনগুলো, যেমন হচ্ছে শিশু জন্ম বা সঙ্গে সঙ্গে দুগ্ধপানের ইচ্ছা, এটা মাতৃদুগ্ধ পান। তারপরে তাহলে তোমার চোখে যদি তীব্র আলো পড়ে, আলো এসে পড়ে, তোমার কি হয়, চোখের তারারন্ধ্র, চোখের পত্রটা কি হয়, বন্ধ হয়ে যায়। তারপরে যৌন বিক্ষোভণ, এই সমস্ত কিছু। তাহলে উদাহরণ হচ্ছে তীব্র আলোতে, তীব্র আলোতে চোখের পাতা পাতা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তীব্র আলোতে। তারপরে হচ্ছে শিশু মাতৃদুগ্ধ পান, মাতৃদুগ্ধ প্রাণ। ঠিক আছে, পান, তাহলে মাতৃদুগ্ধ পান, এই সমস্ত। তারপরে আর একটা কি আছে তোমার হচ্ছে যৌন বিক্ষোভণ, বিক্ষোভণ এইটা, এই সমস্ত কিছুগুলোকে বলা হয়ে থাকে শর্তাহীন, মানে শর্তের উপর নির্ভর করছে না, শর্তহীন প্রতিবর্ত ক্রিয়া বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। বোঝা গেল? এইবার আমরা পড়ব শর্তহীন বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার পরে আমরা পড়বো হচ্ছে প্রতিবর্ত পদ বা রিফ্লেক্স আর্ক, এটাকে পড়বো। অর্থাৎ প্রতিবর্ত পদ বা রিফ্লেক্স আর্ক বলতে কি বুঝি। দেখো, তোমার দেহে কোথাও বসে আছো চুপচাপ এবং তোমার দেহে কোথাও কি হয়েছে, মশা কামড়েছে, তখন কি হয়, হাতটা আপনা আপনি সেই জায়গাটা চলে যায়। তাহলে এটা কি করে হয়? এটা সাধারণত ওই বহিস্থ উদ্দীপকের দ্বারা উদ্দীপিত হলো, উদ্দীপিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই কি হবে, গ্রাহক বা রিসেপ্টর থেকে উদ্দীপনাটাকে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে পৌঁছে যাবে কোথায়, সুষুম্না কাণ্ডের গ্রে ম্যাটারে, সুষুম্না কাণ্ডে পৌঁছে যাবে, সুষুম্না কাণ্ডে থেকে আবার আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে তোমার কারকে পৌঁছে যাবে, এবং এর ফলে কি হবে, সে বহিস্থ উদ্দীপনায় কি হবে, উদ্দীপিত হবে এবং সাড়া প্রদান করবে। তাহলে যে পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন আবর্তিত হচ্ছে, যে পথে যে পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন আবর্তিত হচ্ছে, ঠিক আছে, আবর্তিত হচ্ছে, তাকে বলা হয়ে থাকে, তাকে বলা হয় প্রতিবর্ত পথ, প্রতিবর্ত পথ, ইংলিশে বলা হয় রিফ্লেক্স আর্ক বলা হয়ে থাকে। দেখো, আমরা একটা ছবির মাধ্যমে দেখব যে কিভাবে প্রতিবর্ত পথটা কাজ করছে। তাহলে প্রথমে ছবিটা আমি আঁকি, দেখো।
এইখানটায় থাকবে আমার হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড এখানটায় অবস্থান করবে, ঠিক আছে। আর সুষুম্না কাণ্ডের, এটাকে বলা থাকে সুষুম্না কাণ্ড। আর সুষুম্না কাণ্ডের ছবিটা দেখো আগে, তাহলে আমার ওখানে সুষুম্না কাণ্ড অবস্থান করছে। সুষুম্না কাণ্ডের এইটাকে বলা হয়ে থাকে নিউরোসিল। নিউরোসিল, নিউরোসিল, ঠিক আছে। সুষুম্না কাণ্ডের ওই অংশটাকে বলা হয়ে থাকে নিউরোসিল। আর ভেতরে থাকবে, ভেতরে যে থাকবে সেটা থাকবে ধূসর বস্তু থাকবে। ভেতরে থাকবে হচ্ছে ধূসর বস্তু, ধূসর বস্তু। আর বাইরের দিকে থাকবে হচ্ছে শ্বেত বস্তু। আর মস্তিষ্কে ঠিক উল্টোটা থাকে, শ্বেত বস্তু, ঠিক আছে। ভেতর দিকে থাকবে ধূসর বস্তু আর বাইরের দিকে থাকবে শ্বেত বস্তু। এইবার এখান থেকে আমরা দেখি সাধারণত এখানটা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর, এই জায়গা গ্রাহক বা রিসেপ্টর থাকবে। সেখান থেকে স্নায়ুটা কি হবে, সেই গ্রাহক বা রিসেপ্টর থেকে একটা স্নায়ু এই পথে আসলো, সুষুম্না কাণ্ডের মধ্যে প্রবেশ করলো। সুষুম্না কাণ্ডের মধ্যে এখানে থাকবে তোমার অ্যাডজাস্টার নিউরন থাকবে। সেই জায়গাটা কি থাকবে, এই জায়গাটা থাকবে হচ্ছে অ্যাডজাস্টার। আচ্ছা এটা ভালো করে দিই, এখানে থাকবে হচ্ছে অ্যাডজাস্টার নিউরন। আবার এখান থেকে উদ্দীপনাটা কি হবে, এইভাবে পরিবাহিত হয়ে যাবে। তাহলে এবার আমরা নামগুলো দেখি। নামগুলো দেখো, এখান থেকে এটা হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর বা গ্রাহক বলা হয়। নামগুলো আমি লিখে দিচ্ছি। ওকে বলা হয়ে থাকে রিসেপ্টর, রিসেপ্টর, রিসেপ্টর। এবার রিসেপ্টর থেকে কি হবে, বা গ্রাহক, গ্রাহক থেকে কি হবে, উদ্দীপনাটাকে গ্রহণ করবে কে, স্নায়ু বা নার্ভ। এটা কি করবে, রিসেপ্টর থেকে উদ্দীপনাটাকে গ্রহণ করবে। এবার উদ্দীপনাটাকে গ্রহণ করে এই এটাকে বলা হয় অন্তর্বাহী নিউরন। অন্তর্বাহী নিউরন। এই অন্তর্বাহী নিউরনের মাধ্যমে, অন্তর্বাহী নিউরনের মাধ্যমে উদ্দীপনাটাকে কি করবে, উদ্দীপনাটাকে সাধারণত হচ্ছে মস্তিষ্কের বাইরে অর্থাৎ সুষুম্না কাণ্ডেতে নিয়ে আসবে। তাহলে সুষুম্না কাণ্ডের এখানে নিয়ে আসবে অন্তর্বাহী নিউরনের মাধ্যমে। হচ্ছে রিসেপ্টর থেকে আজ্ঞাটাকে বহন করে নিয়ে আসছে সুষুম্না। আর এই অংশ এটাকে বলা হয়ে থাকে অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্ট করছে, অ্যাডজাস্টার নিউরন, অ্যাডজাস্টার নিউরন। এই অ্যাডজাস্টার নিউরন থেকে এবং সে ধূসর বস্তুর সহযোগিতায় কি করবে, আজ্ঞাবহটা কি হবে, সংজ্ঞাবহতে রূপান্তরিত হবে। সংজ্ঞাবহতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা সাইনাপস থাকবে, সাইনাপস, সাইনাপস থাকবে। তাহলে সংজ্ঞাবহতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, বহির্বাহী নিউরনের মাধ্যমে, এটা হচ্ছে বহির্বাহী, বহির্বাহী নিউরনের মাধ্যমে, নিউরনের মাধ্যমে, বহির্বাহী নিউরনের মাধ্যমে কি যাবে, ইফেক্টর বা কারকে পৌঁছে যাবে। তাহলে ইফেক্টরে পৌঁছবে, ইফেক্টর, ইফেক্টরে পৌঁছাবে। বোঝা গেল। তাহলে এই রকম পথের মাধ্যমে সাধারণত স্নায়বিক পথ নির্ধারিত হয়ে থাকে। আর এটা হচ্ছে নিউরোসেল। তাহলে আমরা কি বলবো, রিসেপ্টর থেকে স্নায়ু উদ্দীপনাকে গ্রহণ করে অন্তর্বাহী নিউরনের মাধ্যমে সুষুম্না কাণ্ডের মধ্যে প্রবেশ নিয়ে আসবে। সুষুম্না কাণ্ডের ধূসর বস্তুটাকে কি করবে, আজ্ঞাবহটাকে সংজ্ঞাবহতে রূপান্তরিত করবে এবং সেটা বহির্বাহী নিউরনের মাধ্যমে আবার ইফেক্টরে কি করবে, ইফেক্টরে বা কারকে নিয়ে যাবে এবং সেখান থেকে উদ্দীপনায় উদ্দীপিত হবে এবং সাড়া প্রদান করবে। এবার এইটা দেখো কিভাবে সম্পন্ন হয়, আমি সেটা লিখে দিচ্ছি। তাহলে সাধারণত গ্রাহক, এই অংশটা গ্রাহক, আমি ছবিটা মুছে দেবো, একটু দেখে নাও, আমি মুখে বলছি।
সাধারণত এই অংশে প্রতিবর্তের জন্য একটা সংবেদী যে স্নায়বিক পথ আছে, সেই সংবেদী স্নায়বিকতে একটা বিভবের সৃষ্টি হয়। এইটা সাধারণত বিভবের সৃষ্টির মাধ্যমে এই রিসেপ্টর থেকে যে স্পন্দন সেটাই বিভব সৃষ্টির মাধ্যমে মধ্য দিয়ে পরিবাহিত হয়ে থাকে। আচ্ছা, আমি এবার লিখে দিই এক এক করে, তাহলে বুঝতে ছবিটা এঁকে নাও, এবার আমি লিখে দিই। তাহলে প্রথমে কি হয়, এই অংশে অর্থাৎ গ্রাহক, প্রথমে থাকবে হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। তাহলে গ্রাহক, আমি গ্রাহক, ঠিক আছে, বা রিসেপ্টর। এই অংশে কি হবে, এই অংশে প্রতিবর্তের জন্য, এই অংশে প্রতিবর্তের জন্য, এই অংশে প্রতিবর্তের জন্য কোথায়, গ্রাহক অংশ, প্রতিবর্তনের জন্য সংবেদী উদ্দীপনা গ্রহণ, সংবেদী উদ্দীপনা গ্রহণ, ঠিক আছে, সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং গ্রহণ করে এবং সংলগ্ন সংলগ্ন যে কি আছে, সংলগ্ন সংবেদী স্নায়ুতে, সংলগ্ন সংবেদী স্নায়ুতে বিভব প্রভেদ, বিভব প্রভেদ সৃষ্টির মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়, পরিবাহিত হয়। বুঝা গেল? তারপরে কি হয়, তারপরে আমরা দেখলাম যে অন্তর্বাহী পথ, 2 নম্বর হচ্ছে অন্তর্বাহী পথ, অন্তর্বাহী পথ। অন্তর্বাহী পথে কি হলো, অন্তর্বাহী পথে হচ্ছে ইহা হচ্ছে সমবেদী স্নায়ু দ্বারা গঠিত হয়ে থাকে। ইহা, অন্তর্বাহী পথ হচ্ছে ইহা সমবেদী স্নায়ু দ্বারা গঠিত। তাহলে কি হয়, অন্তর্বাহী পথটা হচ্ছে সাধারণত সমবেদী স্নায়ু দ্বারা গঠিত হয়ে থাকে। এই পথের মাধ্যমে বিভব প্রভেদ, এই পথের মাধ্যমে, এই পথের মাধ্যমে, এই পথের মাধ্যমে কি হয় হচ্ছে তোমার বিভব প্রভেদ রূপে স্নায়ু উদ্দীপনা, বিভব প্রভেদ রূপে স্নায়ু উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা, তাহলে বিভব প্রভেদ রূপে কি হবে, স্নায়ু উদ্দীপনা সুষুম্না কাণ্ডে অবস্থিত, সুষুম্না কাণ্ডে, সুষুম্না কাণ্ডে অবস্থিত কেন্দ্র আছে, সেই কেন্দ্রে, সুষুম্না কাণ্ডে অবস্থিত কেন্দ্রের দিকে বাহিত হবে, কেন্দ্রের দিকে বাহিত হবে। বুঝা গেল? তাহলে অন্তর্বাহী পথের মাধ্যমে এটা হয়ে গেল। তারপরে হচ্ছে কি হবে, কেন্দ্র, যেটাকে সুষুম্না কাণ্ডে থাকবে, তারপরে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র, কেন্দ্রতে তোমার কি হয়, কেন্দ্রতে হচ্ছে সুষুম্না কাণ্ডে ধূসর পদার্থ অবস্থিত। তাহলে কেন্দ্রে কি থাকে, সুষুম্না কাণ্ডে, সুষুম্না কাণ্ডে ধূসর পদার্থ অবস্থিত। ইহা, ইহা কি করে, ইহা আজ্ঞাবহ, ইহা হচ্ছে সংজ্ঞাবহ, সংজ্ঞাবহকে
বহকে আজ্ঞাবহতে রূপান্তরিত করে। আজ্ঞাবহতে রূপান্তরিত করে, ঠিক আছে। তাহলে কেন্দ্রটা এটা করে থাকে। তারপরে কি হয়, তোমার আজ্ঞাবহ বা মোটর নিউরন, উপরটুকু মুছে দিই। তারপরে তোমার হচ্ছে, একটু মুছে দিলাম। তাহলে যেই ওটা রূপান্তরিত হলো, তখন কি হবে, তখন হচ্ছে সাধারণত বহির্বাহী, এটা হচ্ছে বহির্বাহী পথ যাবে। বহির্বাহী বা হচ্ছে এই নিউরন উদ্দীপনাকে, তাহলে এটা হচ্ছে বহির্বাহী পথ। তাহলে বহির্বাহী পথে কি হবে, বহির্বাহী পথে যেই আজ্ঞাবহতে রূপান্তরিত হবে, তখন হবে তোমার ওই স্নায়ু স্পন্দন গুলো। তাহলে স্নায়ু স্পন্দন মোটর নিউরনের মাধ্যমে কারকে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে মোটর নিউরনের মাধ্যমে কারকে পৌঁছে গেল, এবং ওই অঙ্গের যেই কারকে পৌঁছে যাবে, তখন ওখানে কি হবে, একটা প্রতিবর্ত চাপের সৃষ্টি হবে। তাহলে এবার কারকে কি ঘটছে, তাহলে ওই অঙ্গের মাধ্যমে প্রতিবর্ত, এবার কারক, সমস্ত কিছু কিন্তু আমি পয়েন্ট করে করে দিচ্ছি। তাহলে কি হবে, এই কারকে কি হবে, কারকে হচ্ছে তোমার ওই অঙ্গের মাধ্যমে একটা প্রতিবর্তের প্রভাব সৃষ্টি হবে। তাহলে এখানে একটি প্রতিবর্তের প্রভাব সৃষ্টি হবে। তাহলে এখানে কি হবে, প্রতিবর্তের প্রভাব সৃষ্টি হবে। যেই প্রতিবর্তের প্রভাব সৃষ্টি হবে এবং ওই অঙ্গের পেশি বা গ্রন্থি, ওই অঙ্গের পেশি বা গ্রন্থি, আমরা জানি পেশি বা গ্রন্থির কিন্তু পথে, তাহলে ওই অঙ্গের পেশি বা গ্রন্থির যাদের সংকোচন অথবা ক্ষরণ, যাদের সংকোচন অথবা ক্ষরণ, অথবা কি হবে, ক্ষরণ হবে, ক্ষরণ ওই অংশ কি হবে, প্রতিবর্ত ক্রিয়ার ফলে ক্ষরণ অথবা সংকোচন সম্পন্ন হবে, ঠিক আছে। তাহলে ক্ষরণ সম্পন্ন হলো, এবং সেখান থেকে একটা প্রতিবর্ত চাপের সৃষ্টি হবে, যার ফলে উদ্দীপিত হবে এবং উদ্দীপনায় সাড়া দেবে। এইটা হচ্ছে প্রতিবর্ত পথে, যেটা আমি ছবির মাধ্যমে দেখাচ্ছিলাম, সেটা আমি লিখেও দিলাম এবং ছবির মাধ্যমেও দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা যে প্রথম চ্যাপ্টারটা সমস্ত কিছু কমপ্লিট করলাম, পরে অন্য ভিডিওতে এই চ্যাপ্টারের, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, যত শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেন আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দেবে। তাহলে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা আগে দেখতে পাবে, অথবা আমার প্লে বাটনে উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।